বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমরা যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ো তাদের জন্য যে বইটি আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এবং তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ো তোমাদেরও আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইটি। তো এই বইটি তোমাদের ডিগ্রিতে তোমরা যারা পড়ো এবং তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছো তাদের হচ্ছে হুবহু একই সিলেবাস। তো আজ আমি এই বইটি থেকে তোমাদের সবার শেষের একটি অধ্যায় ভ্যাট অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যদিও আমি এর আগে ভ্যাট অধ্যায়টি নিয়ে যে তোমার ছক আকারে যে অঙ্কগুলো ছিল তার কিছু সমাধান তোমাদেরকে আমি করে দিয়েছিলাম, এবং আজ আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক এই অধ্যায়ে আছে যেগুলো হচ্ছে আমরা ক্লাস 9-10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ারে করে এসেছিলাম বা ডিগ্রি ফার্স্ট ইয়ারে করে এসেছিলাম। কিছু জার্নাল বা জাবেদা দিতে হয়, এখানে আমাদেরও কিছু জাবেদা দিতে হবে, কিন্তু প্রত্যেকটি জাবেদাতেই মানে প্রত্যেকটি যে জাবেদা আছে প্রতিটি জাবেদাতেই আমাদের কোনো না কোনোভাবে হয় ভ্যাট ডেবিট হচ্ছে অথবা ভ্যাট ক্রেডিট হচ্ছে, মানে যেই যেই লেনদেনগুলোর সাথে ভ্যাট সম্পর্কযুক্ত আছে সেই ধরনের লেনদেনগুলো নিয়ে আমাদের কিছু জাবেদা এসে থাকে পরীক্ষা। এবং কখনো কখনো দেখা যায় কোনো এক বছর জাবেদা আসে, কোনো এক বছর ছক আকারে যে অঙ্কটি আছে উৎপাদন ব্যয় বিবরণীর যে আমাদের ভ্যাট নির্ণয় করতে হবে, যে কোনো একটি পরীক্ষা এসে থাকে। যেহেতু আমি ওই নিয়মটি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম, আমি আজকে এই যে গত 10 বছরে আসা 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত ছোট ছোট কিছু ম্যাথ পার্ট বি এবং পার্ট সি এর সেই ম্যাথগুলো হচ্ছে যেগুলো হচ্ছে জাবেদা সংক্রান্ত ভ্যাট অধ্যায় থেকে আছে তার সমাধান কি আমি তোমাদেরকে আজকে খুবই তাড়াতাড়ি করে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে 20-25 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি 5টি অঙ্ক বই থেকে 2-3টি অঙ্ক খুবই বিস্তারিতভাবে আলোচনা করব, বাকিগুলো একটু শর্টকাটে আলোচনা করে দেব, তোমরা বাসায় খাতায় করে নিবে। তো আসো আমরা এই যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধানটি দেখি, এবং তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি না টেনে দেখবে, কেননা আমি প্রতিটি অঙ্কের ভেতরে কিছু কিছু এক্সক্লুসিভ বিষয় বলে দিচ্ছি যেগুলো বইয়ের মধ্যে নেই, এবং বইতে কিছু কিছু ভুল আছে আমি তার সমাধানগুলো দেখে দিব, এবং বইতে কিছু কিছু ক্যালকুলেশন করে দেওয়া নেই আমি বইয়ের মধ্যে নোট করে সেই ক্যালকুলেশনগুলো করে দিব। তো তোমরা অবশ্যই না টেনে আমার ফুল ভিডিও ক্লাসটি দেখবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে এই বিষয়টি নিয়ে এখনো চিন্তিত তাদেরকে আমার ক্লাসগুলো শেয়ার দিয়ে দিবে যেন তোমরা সবাই এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারো, এবং তোমরা এরপরে কোন অধ্যায়টি করতে চাচ্ছ আমাকে কমেন্টস করে নিচে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আসো আমরা আজকের মূল ক্লাসে চলে যাচ্ছি। মূল যে জার্নাল এসেছিল চারটি জার্নাল আগে আমরা পড়বো। ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ডিপোজিট টাকা 4,000 টাকা, 4,000 টাকা দিয়ে ভ্যাট অ্যাকাউন্ট শুরু করা হলো। এটি হচ্ছে কি মানে ভ্যাট অ্যাকাউন্ট খোলা হলো 2019 সালে আসা প্রথম অঙ্কটি। আমরা করবো 2019 সাল, 17 সাল, 14 সাল, 13 সাল, 11 সাল, এই বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলোর সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে, ব্যাংকে কত টাকা দিয়ে খুলেছে? 4,000 টাকা দিয়ে। পারচেস গুডস, পণ্য ক্রয় করেছে 92,000 টাকা দিয়ে, ইনক্লুডিং মানে এটার মধ্যেই আছে 15% ভ্যাট সহ 92,000 টাকা। গুডস মানে পণ্য, পণ্য সোল্ড বিক্রি করা হয়েছে 69,000 টাকা। উইথ বা ইনক্লুডিং থাকলে আমরা বুঝে নিব যে এইটার মধ্যেই 15% ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে। তারপরে ভ্যাট ডিপোজিট গভর্নমেন্টকে আমরা ভ্যাট দিলাম হচ্ছে 5,000 টাকা। আমরা মূলত কি পণ্য ক্রয় করার সময় হচ্ছে ভ্যাট দিয়ে ক্রয় করি, পণ্য বিক্রি করার সময় হচ্ছে ভ্যাট নিয়ে নেই। আর যখন আমরা হচ্ছে একটা মেয়াদ বা ডেট শেষ হবে তখন আমরা যতটুকু ভ্যাট পাবো পণ্য বিক্রি করলে এবং পণ্য ক্রয় করলে যতটুকু ভ্যাট দিব তার প্লাস মাইনাস করে গভর্নমেন্টের ট্রেজারি স্টকে আমরা ভ্যাটটি জমা দিব। আসলে প্রথম জার্নালটি আমরা দেখি যে ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট, মানে আমার নগদ টাকা দিয়ে আমি ভ্যাট অ্যাকাউন্ট হচ্ছে ওপেন করলাম। আশা করছি দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ। তারপর দেখো নাম্বার 10 তারিখে আমাদের রয়েছে পারচেস করেছিলাম হচ্ছে গুডস, পণ্য ক্রয় করেছিলাম কত টাকা? 92,000 টাকা। এখানে আমাদের সলিউশনে কিছুটা ভুল আছে। কেন? আমরা পারচেস করেছিলাম 92,000 টাকা, এটার মধ্যে ইনক্লুড করাই আছে 15% ভ্যাট। এখানে যে ভুলটা আছে আসলে আমরা ভুলটা সংশোধন করি। মনে করতে হবে যে 92,000 টাকার মধ্যে আমরা যদি তোমার হচ্ছে ভালো করে দেখো, ধরো আমরা 100 টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করলাম, তার উপরে 15% ভ্যাট মানে 15 টাকা ভ্যাট, টোটাল 115 টাকা। টোটাল কত টাকা? 115 টাকা। তো এই 92,000 টাকা মানে হচ্ছে আমার 115%। তো এই জন্য আমরা এই যে 92,000 টাকাকে আমরা এখানে পাশে লিখি, সেটা হচ্ছে এই 92,000 টাকাকে
এই 92,000 টাকার মধ্যে 115% অন্তর্ভুক্ত। এটাকে 115 দিয়ে ভাগ করবো আর 100 দ্বারা গুণ করবো, মানে 100টা হচ্ছে আমার ক্রয়ের পরিমাণ। এটা যদি আমরা করি, আমরা যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছি 92,000, এটাকে যদি আমরা ভাগ করি 115 গুণ যদি করি 100 দ্বারা, আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের 80,000 টাকা। মূলত ক্রয় হচ্ছে আমার 80,000 টাকা, এখানে ভুল আছে, ক্রয় হবে 80,000 টাকা। আর এই যে 92,000 টাকা টোটালটা হবে ক্যাশের ঘরে, যে আমি নগদে ক্রয় করেছি কত টাকা, যেহেতু কোনো প্রতিষ্ঠানের নাম বলা নেই এবং বলা আছে ক্যাশে ক্রয় করেছি, কিসে ক্রয় করেছি, ক্যাশে। তো আমার মোট আমি তাকে 92,000 টাকাই দিয়েছি, যার মধ্যে আছে 115%। তো 92,000 টাকা মানে হচ্ছে 115%। এটাকে 100 দিয়ে গুণ এবং 115 দিয়ে আমি যদি ভাগ করি, আমি মূল ক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। আর তদ্রূপ এই 92,000 টাকাকে আমি 15 দিয়ে গুণ 115 দ্বারা ভাগ করলে 12,000 টাকা পাবো। তো দেখো টাকাগুলো এখানে একটু ভুল ছিল, আমি আবারও বলে দিচ্ছি। আমার টোটাল টাকাটি হবে ক্যাশে হচ্ছে 92,000 টাকা, আর পারচেসে আমার হবে হচ্ছে তোমার 80,000 টাকা মূল পারচেস। কেন, এটা হচ্ছে এই মূল 92,000 টাকা মানেই হচ্ছে এটা ইনক্লুড করা আছে, এটার ভিতরেই ভ্যাট আছে। তো 115 দিয়ে ভাগ 100 দ্বারা গুণ করব, আমি পেয়ে যাব 80,000 টাকা। আর 100 দ্বারা 115 দ্বারা ভাগ আর শুধু 15 দ্বারা গুণ করবো, পেয়ে যাবো 12,000 টাকা। অথবা তোমরা চাইলে 80 থেকে 92 থেকে আর কি 80,000 বিয়োগ করলে মধ্যে টাকাটা পেয়ে যেতে পারো। তদ্রুপ এই যে সেলসেরটা এখানে ভুল আছে, এখানে আমি মোট আর কি বিক্রি করেছি 69,000 টাকা, এটা হচ্ছে ভ্যাট সহ। এখানে লিখবো 69,000 টাকা, টোটাল আমি তার কাছ থেকে পেয়েছি 69,000 টাকা। এবং আমার বিক্রয়ের পরিমাণটি হবে এইটা, এখানেও সেম হচ্ছে, এটাকে ভাগ দিব আমি 115 গুণ দিব হচ্ছে 100, আমি পেয়ে যাব 60,000 টাকা। আমার মূল বিক্রয় 60,000 টাকা, আর বাকি 9,000 টাকা হবে হচ্ছে আমার ভ্যাট। এটাকে হচ্ছে ভ্যাট আমি কিভাবে করব, এই যে দুঃখিত, এই যে এটা ভ্যাটের টাকাটা হচ্ছে এখানে, আর এই যে সেলসের টাকা হচ্ছে কি করবো, আমি 69,000 টাকাকে আমি হচ্ছে ভাগ দিব 115 দিয়ে আর গুণ দিব হচ্ছে 100 দিয়ে। মানে আমি আবারও বলছি, দেখো পণ্য বিক্রি করেছি 69,000 টাকা। তো আমি যদি কোনো কিছু, আমি মনে করি একটা জিনিস ক্রয় করলাম 100 টাকা দিয়ে বা বিক্রি করলাম 100 টাকা, যার মধ্যে 15% ভ্যাট সহ মোট আমি নিয়েছি 115 টাকা, তাহলে 69,000 টাকা মানে হচ্ছে এখানে আছে 115%। তাই আমি এটাকে 115 দিয়ে ভাগ এবং 100 দ্বারা গুণ করলে আমি মূল টাকাটি পেয়ে যাব। তো আমি আমার যে কাস্টমারের কাছে বিক্রি করেছি তার কাছ থেকে 69,000 টাকা নিয়েছি। এই 69,000 টাকার মধ্যে এটা মানে 115%, এটাকে 115 দিয়ে ভাগ করবে এবং 100 দ্বারা গুণ করবে, আমি পেয়ে যাবো 60,000 টাকা। এটি আবার প্রকৃত বিক্রয়, আর 69,000 থেকে 60,000 বিয়োগ করলে বাকি 9,000 পাওয়া যাবে। অথবা তুমি চাইলে এই 69,000 টাকাকে 115 দিয়ে ভাগ শুধু 15 দিয়ে গুণ করবো, এটি 9,000 পেয়ে যাবে। আর আমি গভর্নমেন্টের ট্রেজারি স্টকে ভ্যাট যখন জমা দিব, তখন হচ্ছে কি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ভ্যাট চলতি হিসাব হচ্ছে আমার ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। আশা করছি এটি বুঝতে পেরেছো। তো আমরা খুবই অল্প সময়ের মধ্যে এই জার্নালটি বুঝতে পারলাম। আসো আমরা আরো কয়েকটি জাবেদা খুবই সংক্ষেপে দেখি। আমরা এখন দেখলাম 2019 সালের জাবেদাটি, এখন আমরা দেখবো আসো 2014 সালের একটি জার্নাল দেখবো, সেম জাবেদা। আজকে এই জাবেদাটা কিন্তু আমি খুব ব্যাখ্যা করবো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে লিখে রাখবে, খুবই সহজ, একই রকম, শুধু ওই যেটা এসেছিল 2014 সালে। আমি কোশ্চেনটি পড়ি, দেখো সেটি হচ্ছে একই রকম কোশ্চেন, 4টি জার্নাল। প্রথমে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছে 40,000 টাকা দিয়ে, তারপর হচ্ছে তারা পণ্য ক্রয় করেছে উইথ বলা আছে, মানে এটার মধ্যে দেখো পারচেস অন অ্যাকাউন্ট ফ্রম নাসরিনের কাছ থেকে ক্রয় করেছে উইথ ভ্যাট সহ, মানে 2,30,000 টাকা দিয়ে ক্রয় করেছে, মানে এটার মধ্যে 115% অন্তর্ভুক্ত। উইথ বা ইনক্লুড থাকলে হচ্ছে মনে করতে হবে এখানে ভ্যাট এবং পণ্যের দাম একসাথে অ্যাড করা আছে। তো বিক্রি করেছে 3,45,000 টাকা, এখানে উইথ বলা আছে 15%, আর গভর্নমেন্ট স্টকে জমা দিয়েছে। দেখো 2019 সাল এবং 14 সাল হুবহু একই অঙ্ক এসেছিল। আমরা যদি সমাধান দেখি, এটি আমার সমাধান ঠিকই করেছে। দেখো প্রথমে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট জমা দিয়েছে, তোমরা আছে এই যে আমি তোমাদেরকে পুরো কোশ্চেনটি দিচ্ছি, এই যে দেখো অ্যান্সারটি দিচ্ছি, তোমরা এটা একটি স্ক্রিন ক্যাপচার দিয়ে দেখে রাখবে। এটি হচ্ছে 1 নাম্বার, এটি 2 নাম্বার, এটি 3 নাম্বার, এটি 4 নাম্বার, মানে 1 তারিখ, 5 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, এই 4টি তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে টাকা সহ লিখে রাখো, তারপর তোমরা বুঝে নাও। আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট জমা দিয়েছি, আর তারপর এই যে পারচেসের টাকাটি আমি যে একটু আগে যে কনসেপ্টে বলেছিলাম, যে 2,30,000 টাকা ছিল, এই 2,30,000 টাকাকে আমি যদি 100 দিয়ে গুণ আর 115 দিয়ে ভাগ করি, আমি তাহলে 2 লক্ষ টাকা পেয়ে যাব। তদ্রূপ আমি যদি এই 2,30,000 টাকাকে শুধু 15 দিয়ে গুণ আর হচ্ছে 115 দিয়ে ভাগ করি, তাহলে আমি পেয়ে যাব 30,000 টাকা। সেম এইভাবে বিক্রয়ের ক্ষেত্রে আমি টোটাল তার কাছ থেকে বিক্রি করে পেয়েছি 3,45,000 টাকাটা। এই 3,45,000 টাকাকে আমি যদি তোমার হচ্ছে যে 3,45,000, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ আর 115 দিয়ে ভাগ করি, আমি পেয়ে যাব 3 লক্ষ টাকা।
এই অঙ্কটা কিন্তু আবার ঠিকই করা আছে। তো দেখো বইয়ের মধ্যে একই রকম অঙ্ক ভুলও করা থাকে, ঠিকও করা থাকে। আর ভ্যাটের টাকাটা হচ্ছে 3,15,000-কে আমরা 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করবো, 45,000 টাকা পেয়ে যাবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো আর লাস্ট একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট জমা দিলাম, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট, ব্যাংক অবলিক ক্যাশ একটা লিখে দিলেই হবে। দুঃখিত। এবার আসো আমরা পার্ট সি এর আরো কিছু বোর্ড কোশ্চেন দেখি। এই দুটি হচ্ছে পার্ট বি এর ছোট ছোট ম্যাথ। এখন আমরা পার্ট সি এর যদি একটি বোর্ড কোশ্চেন দেখি, দেখো এই যে খুবই সহজ। এই যে ইনক্লুডিং বলা আছে, এখানে আমরা কি করবো একটু আগে শিখেছিলাম। এখানে থাকলে এই যে দেখো একই রকম আমি এখন একটা কাজ করব, এক লাইন প্রশ্ন করবো, এক লাইন উত্তর দেখবো। দেখো পারচেজ করেছি 2,40,000 টাকা, এটি হচ্ছে আমার 2017 সালে অনার্সে আসা। এই অঙ্কগুলো কিন্তু অনার্সে এবং ডিগ্রিতে প্রতিবারই কম বেশি পরীক্ষা এসে থাকবে, তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো তাদের জন্য। তো দেখো আমি আবার দেখাচ্ছি। এই যে ইনক্লুডিং বলা থাকলে দেখো যে পারচেজ ডেবিট, এই যে দেখো সলিউশনটা দেখতে পাচ্ছি, পারচেজ ডেবিট আর এই যে ইনপুট ভ্যাট, এখানে দেখো সেম। এই যে এটা 2,40,000 টাকা আগে আমরা লাস্টের ঘরে লিখে ফেলবো। আর এটাকে দেখো খুবই সুন্দরভাবে তারা বুঝিয়েছে, 100 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, এখানে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে কি সেলসের ক্ষেত্রে দেখো এখানে একটা মজার বিষয় আছে, যদি তোমাদের ইনক্লুডিং বা উইথ থাকে তাহলে হচ্ছে আমরা কি করবো 100 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, ওই কনসেপ্টে করবো আর কি। কিন্তু প্লাস যদি বলে, মানে কি আমি বিক্রি করেছি 4 লাখ টাকা, প্লাস মানে আরো যোগ হবে ভ্যাট 15%। মানে কি আমি একটা মানুষের কাছে বিক্রি করেছি, দেখো যে সেলস আমার ক্রেডিট 4 লক্ষ টাকা, তো বিক্রি করেছি আমি 4 লক্ষ টাকা, যার উপরে 15%, 4 লক্ষ টাকার 15% হচ্ছে কত? আমরা এখন 5 তারিখটা দেখছি, ভালো করে লক্ষ্য করো। 4 লক্ষ টাকার 15% হচ্ছে 60,000 টাকা। দেখো এই দুটি যোগ করা হবে 4,60,000 টাকা। এটি হচ্ছে নর্মাল কনসেপ্ট। কিভাবে আমি পণ্য বিক্রি করলাম তার কাছে হচ্ছে 4 লক্ষ টাকা, আর এইখানে আমি তোমার হচ্ছে কি করলাম, তোমার 4 লক্ষ টাকার উপরে 60% হচ্ছে, দুঃখিত, 4 লক্ষ টাকার উপরে 30% হচ্ছে আমি ভ্যাট নিয়েছি, 60,000 টাকা যোগ করে 4,60,000 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা সবগুলো অঙ্ক ইনশাল্লাহ করতে পারবো। তারপর পারচেস করেছে ফ্রম রাজীব, ধারে ক্রয় করেছে, একটা ব্যক্তির নাম লেখা আছে, এবং চার্জ এন্ড মানে আলাদা করে বলা আছে 1 লক্ষ টাকার 15% ভ্যাট, এটিও কিন্তু আলাদা হবে। দেখো এই যে দেখো তোমরা ক্রয় লিখবে পারচেস ডেবিট 1 লক্ষ টাকা, তার সরাসরি 15%, 15,000 যোগ করে 1,15,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমি ভ্যাট জমা দিয়েছি, ভ্যাট জমা, তুমি প্রশ্নটি আমি একবার পড়ে নিই আর উত্তরগুলো আমি একবারে বলে দিচ্ছি, খুব ইজি। আমি কি করলাম, ভ্যাট পেড করলাম গভর্নমেন্টকে, কত টাকা ভ্যাট পেড করলাম আমি 40,000 টাকা ভ্যাট পেড করলাম। দেখো তারপর হচ্ছে কি আমি সেলস করলাম ধারে কত টাকা 50,000 টাকা, যার মধ্যে চার্জ হচ্ছে 15% ভ্যাট, যেখানে আমি চার্জ করেছি 15% ভ্যাট, মানে আলাদা করে চার্জ করেছি। পারচেস সাপ্লাইস, আচ্ছা এখানে দেখো তুমি সাপ্লাইসের আগ পর্যন্ত দুইটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, খুব ইজি। 15 তারিখে কি করলাম, এই যে ধারে বিক্রি করলাম, এই যে বিক্রি করলাম আমি কত টাকা, এখানে সেলস করলাম 50,000 টাকা, তার উপরে 15%, দেখো 50,000 টাকার 15% 7,500 টাকা, এই দুটি যোগ করে এটা। কেন এখানে ইনক্লুডিং বা উইথ বলা নেই, ইনক্লুডিং বা উইথ বলা থাকলে হচ্ছে আমি 115 দিয়ে ভাগ করবো, এই জিনিসটি মনে রাখবে। আশা করছি বুঝতে পেরেছো। এখানে একটি মজার জার্নাল আছে আমার, বাকিগুলো খুবই ইজি। 22 তারিখেরটা, সাপ্লাইস হচ্ছে আমার একটা সম্পদ, মনে রাখবে আমি যখন কোনো সম্পদ ক্রয় করব আমার ভ্যাট ইনক্লুড করা হবে, কিন্তু ভ্যাটটা আলাদা করে শো করা লাগবে না, যেমন এখানে ইনক্লুডিং কথাটা বলা আছে। দেখো এটা অনেকেই বুঝে না, পারচেস সাপ্লাইস। তোমরা কিন্তু না টেনে ভিডিওটি দেখবে, কারণ আমি আরো এক্সক্লুসিভ কিছু জিনিস বোঝাবো। তোমরা যদি টেনে টেনে ভিডিও দেখো তাহলে কিন্তু খুব ভালো বুঝতে পারবে না। তো সাপ্লাইস মানে একটি সম্পদ ক্রয় করলে ইনক্লুডিং ভ্যাট, এখানে আমার এই 20,000 টাকার মধ্যে ভ্যাট ইনক্লুড করা আছে 15%, মানে কি আলাদা করে আমি পণ্যটির দাম যা দিয়ে দাম কিনেছি সেই দামটিও আছে এবং ভ্যাটও আছে। যদি এটি বলতো যে আমি 20,000 টাকা দিয়ে ক্রয় করেছি সাপ্লাইস এবং প্লাস ভ্যাট 15%, ধরো 20,000 যোগ 15% হচ্ছে 3,000 টাকা, 23,000 টাকা আসতো। মানে কি কোনো সম্পত্তি ক্রয় করলে আমার ভ্যাটটা যোগ হয়ে ভ্যাটের টাকাটা বসাতে হবে, কিন্তু ভ্যাটটা যাবে না আলাদা করে লিখতে হবে না, মানে মোট টাকাটা একবারে বসে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে মোট কত টাকা আছে, সাপ্লাইস 20,000 টাকা এবং ক্যাশ হচ্ছে 20,000 টাকা ক্রেডিট। তো দেখো আশা করছি বুঝতে পেরেছো কেন এটি একটি সম্পদ। আমি আবারও বলছি, সম্পদ ক্রয় করার সময় ভ্যাটটা ইনক্লুড করাই থাকবে বা ইনক্লুড করতে হবে, ভ্যাট সহ টাকাটি লিখতে হবে, কিন্তু ভ্যাট যাবে না নামে যে সাপ্লাইস ডেবিট, ভ্যাট ডেবিট, ক্যাশ ক্রেডিট, সেই ভ্যাটটা ডেবিট করার দরকার নেই বা করতে হবে না, এটি একটি স্থায়ী সম্পদ। আর পরের দুটি খুবই সহজ, আমি হচ্ছে তোমার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ভ্যাট জমা দিব, যতটুকু ভ্যাট হবে ততটুকু লিখবো। তো আশা করছি এতটুকু বুঝতে পারছো। এবার আসো
আমরা একটু রিকোয়ারমেন্ট দেখি, যেটি তোমাদেরকে প্রথমে দেখানো দরকার ছিল, তারপর দেখাচ্ছি গিভ জার্নাল অ্যাবাউট ট্রানজ্যাকশন। আমি সবগুলো জাবেদা দিয়ে দিলাম। তো যে রাস্ট্রটা হচ্ছে যে ভ্যাট রিফান্ডেড ফ্রম গভর্নমেন্ট থেকে আমি হচ্ছে ভ্যাট রিফান্ড পেয়েছি, এটা খুবই ভালো কথা। নর্মালি ভ্যাট আমাদের রিফান্ড খুবই কম পাওয়া যায়, এখানে হচ্ছে কি যে উল্টা আমি ভ্যাট বেশি দিয়ে দিয়েছিলাম, তাই গভর্নমেন্ট আমাকে ভ্যাট ফেরত দিয়েছে, এটা একটি ভালো কথা। ভ্যাট যদি আমি পেয়ে থাকি আমার ক্যাশ বা ব্যাংক ডেবিট হবে, আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আমার ক্রেডিট হবে। আশা করছি বুঝতে পারছো। দেখো এই যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আমার এখানে, দেখো এই যে 23 তারিখ ব্যাংক বা ক্যাশ ডেবিট আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তো কত হচ্ছে 30 তারিখ আমাকে জাবেদা নেই, কেন 30 তারিখ করতে হবে একটু ঠান্ডা মাথায় বুঝো। যদি আমাকে রিকোয়ারমেন্ট 2 বলে প্রিপেয়ার ভ্যাট অ্যাকাউন্ট, কি বলে ঠান্ডা মাথায় বুঝো না, প্রিপেয়ার ভ্যাট অ্যাকাউন্ট বললে আমাকে 30 তারিখের মানে ওই মাসের শেষ তারিখে 2টি জার্নাল দিতে হবে। কিভাবে দিব আমি আবার বলে দিচ্ছি, টাকার ফিগারটিও তোমাদেরকে বুঝিয়ে দিব, দেখো ভালোভাবে। জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এই যে লাস্টে 2টি জাবেদা দিব, দেখো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ভ্যাট ক্রেডিট, আর হচ্ছে আউটপুট ভ্যাট ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। একটিতে হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ভ্যাট ক্রেডিট, আরেকটিতে হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট কিন্তু আউটপুট ভ্যাট ডেবিট। আর টাকাগুলো কিভাবে পাবো দেখো, এই যে আমি যে ইনপুট ভ্যাটগুলো ছিল আমার, এই যে সেটি হচ্ছে জাবেদা নম্বর হচ্ছে এই যে 1 তারিখে আমার ইনপুট ভ্যাট ছিল কত টাকা, 31,304 টাকা। এই যে 31,304 টাকা যে আমার ছিল। আরেকটা আমার ইনপুট ভ্যাট ছিল, তুমি ভালো করে লক্ষ্য করো, সেটি হচ্ছে আমার ইনপুট ভ্যাট ছিল হচ্ছে এই যে 7 তারিখ, দেখো 7 তারিখে আমার ইনপুট ভ্যাট আছে হচ্ছে 15,000 টাকা। এই যে 31,304 টাকা আর 15,000 টাকা, এটি আমরা এখানে যোগ করে দিব। দেখো আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি 31,304 যোগ 15,000 টাকা, এইটি আমার যোগ করে দিলে আমার তোমার হয়ে যাবে 46,304 টাকা। তদ্রুপ আউটপুট ভ্যাটের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, এখানে আমার আউটপুট ভ্যাট ছিল হচ্ছে কোন কোন জায়গায়, আমার আউটপুট ভ্যাট ছিল 5 নম্বর জাবেদায়, 5 নম্বর জাবেদায় আমার আউটপুট ভ্যাট ছিল। তোমরা কিন্তু এগুলো স্ক্রিন ক্যাপচার দিয়ে ভিডিওটি ধীরে ধীরে এই সবগুলো অ্যান্সারগুলো লিখে নেবে, কারণ অনেক বইতে অ্যান্সারগুলো ভুল থাকে। এখানে দেখো আমার আউটপুট ভ্যাটের ক্ষেত্রে আমার একটি আউটপুট ভ্যাট ছিল 5 তারিখে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 5 তারিখে আমি আবারও এই যে এটি এই যে লাইন বরাবর আমার কলমের বরাবর দেখতে থাকো, এই যে এখানে ছিল 60,000 টাকা ভ্যাট, কত ছিল 60,000 টাকা আউটপুট ভ্যাট ছিল। আবার হচ্ছে আমার 15 তারিখে একটা আউটপুট ভ্যাট ছিল 7,500 টাকা। দেখো 15 তারিখে কত ছিল 7,500 টাকা। তোমরা কিন্তু এই জাবেদা কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা ভালো করে করতে হবে। তো এই যে 2টি জাবেদার টাকাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমার আসবে 60,000 আর হচ্ছে যোগ 7,500, এটি হচ্ছে আমরা ওই তারিখ অনুযায়ী পেয়ে গেলাম। তো আশা করছি এটি বুঝতে পেরেছো। এই দুটি যোগ করলে আমরা পেয়ে যাবো 67,500 টাকা। এখন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমার খুবই সহজ, এটি আমরা একটু তাকাই দেখো। প্রথমে ক্যাশ বা ব্যাংক ডেবিট, এটি আমার হচ্ছে জুনের 11 তারিখে আমি একটি ভ্যাটের টাকা জমা দিয়েছিলাম। দেখো এই যে জুনের 11 তারিখে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। আরেকটা বিষয় সেটি বলি, আমার যখন ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাট এখানে কিন্তু অঙ্কে খোলামেলা আসবে না, কেন আমি তো 30 তারিখে আলাদা করে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, এর জন্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট যে যে জায়গায় আছে সেই টাকাগুলো আসবে। তো আমার এই যে প্রথমে 11 তারিখ থেকে আমার আসতেছে হচ্ছে কত টাকা, দেখো 40,000 টাকা আসবে। 11 তারিখ থেকে কত টাকা আসবে 40,000 টাকা। তারপর আমি ভ্যাট গভর্নমেন্টের কাছ থেকে ফেরত পেয়েছি, সেটি পেয়েছিলাম হচ্ছে আমি 23 তারিখে। 11 তারিখ আসবে, 23 তারিখ আসবে, আর 30 তারিখে যে আমি 2টি জাবেদা দিয়েছি, ঠান্ডা মাথায় বুঝো 11 তারিখ 23 তারিখ আর 30 তারিখে যে আমি 2টি জাবেদা দিয়েছি, এই 2টি জাবেদায় তাহলে 11 তারিখে আমি হচ্ছে গভর্নমেন্টকে ভ্যাট জমা দিয়েছি, 40,000 টাকা ভ্যাট অ্যাকাউন্ট করেছি সেটি, আর ফেরত পেয়েছি আমি হচ্ছে 20,000 টাকা। তারপরে যে আমার ইনপুট ভ্যাট ছিল 46,304 টাকা যে জাবেদায়, আর লাস্টে জাবেদা ছিল 67,500 টাকা লাস্ট জাবেদায়, দুঃখিত। এবার আমি এগুলো যোগ বিয়োগ করবো। দেখো 40,000 40,000 এটা ডেবিট, 40 থেকে 20 গেলে থাকে 20,000 হচ্ছে আমার ডেবিট, এই 46,000 ডেবিট, এটা থেকে এটা বিয়োগ করলে আমার থাকবে 66,304, আর লাস্টে হচ্ছে 67,500। যেহেতু আমার ক্রেডিট দিকেটা বড়, এই জন্য টাকাটা ক্রেডিট দিকে চলে যাবে। ডেবিট ক্রেডিট হচ্ছে বিয়োগ আর ডেবিট যোগ, তো এইভাবে করে এটা আমি ক্রেডিট দিকে বসিয়ে দিব 1,196 টাকা। আর আমার রিকোয়ারমেন্ট 3 চেয়েছে যে ভ্যাট পেয়েবল কত টাকা ওই মাসে, গিভ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অফ দ্য মান্থ ভ্যাট পেয়েবল। আমার এই যে আমার এখানে এই টাকাটুকু গভর্নমেন্টকে ভ্যাট দিতে হবে 1,196 টাকা। এটা যখন আমি জার্নাল দিব, আমার জার্নালটা হচ্ছে এমন, দেখো আমার গভর্নমেন্টকে কতটুকু ভ্যাট দিতে লাগবে, এটা হচ্ছে ভ্যাট পেয়েবল ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ওই টাকাটি যোগ বিয়োগ করে যে টাকাটি পাবো। আশা করছি তোমরা এই অঙ্কটি খুবই ভালো বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটা অঙ্ক দেখছি, তোমরা ভালো করে বুঝবে, যেহেতু একই রকম অঙ্ক, আমি তো একই রকম অনেকগুলো অঙ্ক খুবই শর্টকাটে করে দেওয়ার চেষ্টা করছি। এইখানে তোমরা এই অঙ্কটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা রেডি করবে
সালের বোর্ডটি 2013 সালটি করবি, খুবই সহজ। এটি হচ্ছে একটু আগে যেটি 17 সালের মতো করালাম সেটি দেখো। এখানেও জার্নাল চেয়েছে, কি চেয়েছে? জার্নাল। তোমরা স্ক্রিন ক্যাপচার দিয়ে লিখে রাখো, আমি কোশ্চেনটি বলে দিচ্ছি। 100টা ক্যালকুলেটর কিনেছে 200 টাকা করে প্রত্যেকটি। 100টা ক্যালকুলেটর 200 করে কিনলে 100 গুণ 200 আমার গুণ করলে আসবে 20,000 টাকা। 20,000 টাকার 15% করবো, ভ্যাট হচ্ছে 3,000, দুটি যোগ করবো আমার হয়ে যাবে 23,000 টাকা। কেন? ইনক্লুডিং বলা নেই, এখানে বলা আছে আলাদাভাবে। দেখো সাবজেক্ট টু মানে হচ্ছে কি ভ্যাট ধরতে হবে। সাবজেক্ট টু মানে কি ভ্যাট ধরতে হবে, আরো ধরতে হবে 15% ভ্যাট ধরতে হবে। তো এটি বুঝে গেলাম। 5 তারিখে হচ্ছে আমি ভ্যাট জমা দিয়েছি 5,000 টাকা। তারপরে পারচেস অফিস ফার্নিচার, এই যে দেখো অফিস ফার্নিচার হচ্ছে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি ক্রয় করলে আমার এখানে ইনক্লুড করাই আছে ভ্যাটটা, আলাদা করে আর ভ্যাটটা শো করার দরকার নেই, মানে এর মধ্যে ভ্যাট দেওয়া আছে। আর বলেছিলাম স্থায়ী সম্পত্তি ক্রয় করলে ভ্যাটটা আলাদা শো করতে হবে না। কেন? স্থায়ী সম্পত্তি আমি নিজে ব্যবহার করি, আর পণ্য হচ্ছে আমি ক্রয় বিক্রয় করি, এই জন্য পণ্যের ভ্যাটটা আমাকে গভর্নমেন্ট কোষাগারে জমা দিতে হয়, তাই আমার পণ্যের ভ্যাট আলাদা করে শো করতে হয়। এটা অনেকেই জানো না কেন পণ্যের ভ্যাটটি শো করতে হয়। তারপরে হচ্ছে 14 তারিখে আমি বিক্রি করেছি 300 টাকা করে, সেখানে হচ্ছে সাপ্লাইস বিক্রি করেছি, 15% ভ্যাট আছে। এখন এখানে একটা মজার বিষয় দেখো, 75টি ক্যালকুলেটর হচ্ছে এই যে কি বলে হচ্ছে মেঘনান সাপ্লাইসের কাছে আমি বিক্রি করেছি 75টি ক্যালকুলেটর 300 টাকা করে, যার মধ্যে আমি 15% ভ্যাট ধরতে হবে। এখানেও আমার আলাদা করে ভ্যাটটা লিখতে হবে। দেখো এই যে এখানে আমার আলাদা করে ভ্যাটটা পার্সেন্টেজ দিতে হবে। দেখো এই যে ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে দেবো। আমি এতটুকু তার কাছে বিক্রি করেছি 75টা ক্যালকুলেটর 300 টাকা করে, গুণ করবো, গুণ করলে আমার পেয়ে যাবো 22,500, তার 15% করবো 3,375 টাকা, দুটি যোগ করে দিব 25,875 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। আবার 25 তারিখে দেখো তুমি, এখানে এই যে মজার বিষয় 25 তারিখে কিন্তু ইনক্লুডিং বলা আছে। 25 তারিখে কি বলা আছে? ইনক্লুডিং ভ্যাট। ইনক্লুডিং বলা থাকলে আমরা কি করব? সেম 115 দিয়ে গুণ করবো। ওইভাবে আমরা যে দেখো এখানে করা আছে। আর যদি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে বলে, যেহেতু ডিসেম্বরের অঙ্ক, লাস্ট টাইমে দুটি জাবেদা করতে হবে। একটু আগেই বলেছিলাম দুটি জাবেদাকে, একটি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট ভ্যাট ক্রেডিট, একটি হচ্ছে আউটপুট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এটি আমরা কিভাবে করব? এটাকে আমরা এখানে পেয়ে যাবো। কেন? আমি ইনপুট ভ্যাট নিয়েছিলাম ডেটের 1 তারিখে। আমি খুবই ফাস্ট বুঝাচ্ছি, কিন্তু তোমরা বারবার ক্লাসটি দেখবে, না হলে কিন্তু খুব ভালো বুঝবে না। কেন? অনেক বড় ক্লাস করলে অনেকে দেখতে আগ্রহী হন, আবার ছোট ছোট 2-1টি অঙ্ক করিয়ে দিলে অনেক অঙ্ক বাদ পড়ে যায়। তাই আমি একটি ক্লাসে অল্প সময়ে 5টি অঙ্ক বুঝাচ্ছি। দেখো যদিও একই রকম অঙ্ক, এই যে 3,000 টাকা ছিল এখানে ইনপুট ভ্যাট, আর হচ্ছে আমার আউটপুট ভ্যাট ছিল হচ্ছে অঙ্কে তোমার, এই যে আউটপুট ভ্যাট ছিল হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার আউটপুট ভ্যাট দেখো দুটি। এই যে আমরা তাকে আমাদের জাবেদার ক্ষেত্রে হচ্ছে 14 তারিখে আউটপুট ভ্যাট ছিল হচ্ছে আমার 3,375 টাকা, আর এই যে এখানে আমার একটা আউটপুট ভ্যাট ছিল 2,625 টাকা। মানে আমি এখানে লিখে দিচ্ছি 3,375 যোগ 2,625, এই দুটি যোগ করলে আমার 6,000 টাকা। আর তারপর সেম একটু আগের অঙ্কটির মতো আমরা যে করবো, খতিয়ান করবো। তারপর এখানে কতটুকু লাইবিলিটি আছে সেটা দিতে হবে। কেন? আমি এখানে চেয়েছে রিকোয়ারমেন্ট বিতে, দেখো রিকোয়ারমেন্ট বিতে কি চেয়েছে? রিকোয়ারমেন্ট বিতে চেয়েছে এখানে দেখতে পাচ্ছি যে প্রিপেয়ার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে, এবং শো দ্য অ্যামাউন্ট ভ্যাট লাইবিলিটি, কতটুকু ভ্যাট দিতে হবে। আমি পণ্য ক্রয় করার সময় ভ্যাট দিয়েছি মানে হচ্ছে 3,000 টাকা, এই যে, আর কাস্টমারের কাছ থেকে টোটাল ভ্যাট নিয়েছি 6,000 টাকা। এই যে দেখো, যেটি আমি আলাদা লাস্টে যে 31 তারিখে দুটি জাবেদা দিয়েছিলাম, আমি ভ্যাট নিয়েছি 3,000, কিন্তু ভ্যাট দিয়েছি 3,000, ভ্যাট নিয়েছি 6,000। তো অতিরিক্ত যে 3,000 টাকা কাস্টমারের কাছ থেকে আমি নিয়েছি সেটা আমার সরকারকে প্রদান করে দিতে হবে, সেটি হচ্ছে ভ্যাট পেয়েবল। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু অবশ্যই খাতায় করবে, এবং কোন কোন জায়গায় কোন কোন লাইনটি বুঝো নি আমাকে কমেন্টস করে জানাবে। আর এটি কিন্তু ডিগ্রিতে তোমরা যারা পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার আজকের এই ক্লাসটি তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। লাস্টটা আমাদের আজকের অঙ্কটি 2011 সালের ম্যাথটি, খুবই সহজ ম্যাথ, এটি বোঝানোর মতো তেমন কিছুই নেই। তোমরা এটি স্ক্রিন ক্যাপচার দিয়ে রাখো এবং এটি তোমরা খাতায় করবে। করার পর তোমরা যে জায়গাটা না বুঝবে আমাকে কমেন্টস করে জানাবে। আমি আবার বলে দিচ্ছি, 7 তারিখটা হচ্ছে মেশিন ক্রয় করেছি 60,000 টাকা, যার 15% ভ্যাট পেড করতে হবে। তো 6 লক্ষ টাকার 15% হচ্ছে 90,000 টাকা, টোটাল 6,90,000 টাকা। দেখো এখানে এটার সলিউশনটা আমরা দেখি। 7 তারিখে সরাসরি 6,90,000 টাকা আসবে। এটা এমন না যে মেশিনটি 6 লক্ষ টাকা যোগ আলাদা করে ভ্যাট 90,000 টাকা যোগ 6,90,000, এটা একটু অন্যরকম অঙ্ক। কেন? অন্য জায়গায় উইথ বলা ছিল, এখানে কি আমি ভ্যাটটা যোগ করে দিব ভিতরে, কিন্তু আলাদা করে জাবেদায় ভ্যাট লিখবো না। এটা একটা বিষয়। সাপ্লাইসের ক্ষেত্রে একই রকম, সাপ্লাইস ক্রয় করেছিলাম 40,000 টাকা, যে দেখো লাস্টে যাবে এটা 40,000 টাকা, যার মধ্যে আলাদা করে 15% ভ্যাট দিতে হবে। 40,000 টাকার 15% হচ্ছে
4-15-60-6,000 টাকা, মানে টোটাল 46,000 টাকা আমার এই সম্পত্তিটি ক্রয় করেছি। মানে কোনো সম্পত্তি ক্রয় করলে ভ্যাটটা ইনক্লুড হবে, কিন্তু ভ্যাটটা জার্নালে আলাদা করে শো করতে হবে না। আর বাকি জিনিসগুলো দেখো একই রকম। আমি এখানে তোমাদেরকে কোশ্চেনটা তো দিলামই, আমি তোমাদেরকে উত্তরটা একটু টান দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা ধীরে ধীরে উত্তরটি দেখে নাও, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। যদি কোথাও না বুঝো আমাকে কমেন্টস করে জানাবে। তো দেখো এই যে আমি ধীরে ধীরে উত্তরটি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা উত্তরটি একটু ধীরে ধীরে দেখো। এই অঙ্কটির উত্তরটি দেখো ধীরে ধীরে, তারিখ অনুযায়ী উত্তরটি করা আছে। তোমরা যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবে, আশা করছি বুঝতে পারবে, কারণ আমি একই রকম অনেকগুলো অঙ্ক করলাম যেন তোমাদের খুবই সুবিধা হয়। তো আগামীতে তোমাদের আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব, সেই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আরেকটা বিষয় হচ্ছে কি, তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন, তোমাদের প্রত্যেকটি বর্ষের, বিশেষ করে অনার্সে বা ডিগ্রিতে যারা পড়ো, তাদের বিভিন্ন ইয়ারের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি খুবই রিসেন্টলি হচ্ছে যে পরীক্ষাগুলো সবচেয়ে সামনে, সেই পরীক্ষাগুলোর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য একটি পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে, আশা করি। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।